এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। নমস্কার। আপনারা জানেন কাল বিকেল ৩টের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর লাগোয়া জয়গাঁও বা আলিপুরদুয়ার জেলা, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের সভা করবেন। বিষয়টা নরেন্দ্র মোদীর সভা নিয়ে নয়, বিষয়টা আজকের জবাব চায় বাংলার বিষয়টা নরেন্দ্র মোদীকে নিয়ে নয়। কিন্তু নরেন্দ্র মোদী যখন জয়গাঁওতে সভা করবেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য সেজে উঠেছে আলিপুরদুয়ার শহর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় বিজেপির পতাকা ইত্যাদি সমস্ত কিছু সাজো সাজো রব, এবং সম্ভবত কাল থেকে নির্বাচনের দামামাটাও পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে বেঁচে যাবে। কিন্তু তার মাঝে একটা জিনিস যেটা সম্ভবত আমার ধারণা গোয়েন্দাদের নড়ে চড়ে বসার মতন খবর, বা ইতিমধ্যে সম্ভবত ভারতবর্ষের যারা দেশটাকে সুরক্ষিত রাখছেন, এজেন্সি থাকতে পারে, আর্ম ফোর্সেস হতে পারে, বা যারা গোয়েন্দারা রয়েছেন, তাদের জন্য একেবারে নড়ে চড়ে বসার মতন খবর যে বাংলাদেশে আপনারা জানেন এটিএম আজহারুল বলে যে রাজাকার, সেই রাজাকার কারা সেটার বিষয়ে আপনারা অনেকেই জানেন। যারা জানেন না তাদের জন্য জবাব চায় বাংলাতে আমরা জানাবো। কিন্তু আবারও বলছি, অত্যন্ত চিন্তার সঙ্গে, অত্যন্ত দুশ্চিন্তার সঙ্গে আজ জবাব চায় বাংলা করছে। সেই আজহারুলকে ছেড়ে দেওয়ার ইমপ্লিকেশন ভারতের জন্য কি? দেখুন, কিছুক্ষণ আগেই আমার কাছে খবর এসেছে হামাসের প্রধান মোহাম্মদ সিনওয়ার, তাকে ইসরায়েল নিকেশ করে দিয়েছে। সে কিন্তু ইসরায়েলে ছিল না, সে প্যালেস্টাইনে ছিল। এবং প্যালেস্টাইনে এই মোহাম্মদ সিনওয়ার বা হামাসের জঙ্গি গোষ্ঠীর মাথা, তাকে নিকেশ করার কারণটা কি পড়েছিল ইসরায়েলে? তার কারণ ইসরায়েল মনে করছিল যে তার নিরাপত্তার জন্য সবচেয়ে বড় চিন্তার কারণ হতে পারে এই হামাস জঙ্গি গোষ্ঠী, এবং সে কারণে ইসরায়েল লাগাতার এই অপারেশনটা চালিয়ে গেছে, প্যালেস্টাইনে চালিয়ে গেছে, গাজা স্ট্রিপে চালিয়ে গেছে। ভারতবর্ষের জন্য ক্রমশ যেন বাংলাদেশ একটা গলার কাটা হয়ে যাচ্ছে। শুধুমাত্র বাংলাদেশিদের জন্য না, শুধুমাত্র বাংলার মানুষের জন্য না, গোটা দেশের জন্য, ভারতবর্ষের জন্য। ভালো করে শুনুন, ভারতবর্ষের জন্য নতুন নব্য বাংলাদেশ গলার কাটা হচ্ছে। কারণ বাংলাদেশ ক্রমশ রাজাকারদের দখলে চলে যাচ্ছে, বাংলাদেশ ক্রমশ জঙ্গিদের, জেহাদিদের দখলে চলে যাচ্ছে। যে বয়স্ক অশীতিপর মানুষটিকে আপনি দেখছেন, তার মুখ বা শারীরিক অক্ষমতাতে ভুলে যাবেন না। এই বাংলাদেশ মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে ভুলে গেছে। আমি দুটো ছবি দেখাবো। বর্তমান বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা আর রাজাকারদের হাতে ফুলের তোড়া, এই হলো বর্তমান বাংলাদেশ। মুক্তিযোদ্ধার গলায় আপনারা দেখতে পাচ্ছেন জুতোর মালা। কানু, মুক্তিযোদ্ধার নাম ছিল কানু, তাকে ঘর থেকে বের করে জুতোর মালা পরানো হয়েছিল। এবং সেই ছবি আপনাদের সামনে যেভাবে আমরা দেখাচ্ছি, তার পাশাপাশি এই আজহারুল যে রাজাকার, টোটাল সন্ত্রাসবাদী, ভারতের জন্য অত্যন্ত ভয়ের খবর। সে রাজাকারের হাতে জেল থেকে বেরোনোর পর ফুলের তোড়া। এই আজহারুল ভারতের জন্য অত্যন্ত চিন্তার কারণ হতে পারে। তার কারণ এই আজহারুল ঢাকার লোক নয়, এই আজহারুল রংপুরের একজন জঙ্গি। স্বাধীনতার পর থেকে, 1971-এর পর থেকে এই আজহারুল ক্রমশ চেষ্টা করেছে কখনো পাকিস্তানের হয়ে, কখনো বাংলাদেশিদের বিপক্ষে বা ভারতের হয়ে কাজ করার।
রংপুর আপনারা জানেন অত্যন্ত সেন্সিটিভ একটা পয়েন্ট, এবং আবারও বলছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে যাবেন তার থেকে মাইল খানেক দূরত্বে এই সন্ত্রাসবাদী মুক্ত বাতাসে বসে থাকবে। বর্তমান বাংলাদেশে রাজাকারদের হাতে ফুলের তোড়া, মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা। আরেকটা ছবিও আছে বর্তমান বাংলাদেশে, চিন্ময় প্রভু এখনো বেরোতে পারলেন না, এখনো চিন্ময় প্রভুকে জেল থেকে বের করা গেল না। চিন্ময় প্রভুর কারাবাস চলতেই থাকছে। ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভু, সনাতনী চিন্ময় প্রভু, যাকে এখন অবধি জেল থেকে বের করা গেল না। বেল তো ছেড়েই দিলাম, নিঃশর্ত মুক্তি এই মুহূর্তে আজহারুলকে ফাঁসির আসামি। ভাবতে পারছেন এই আজমল কাসাব বা ইয়াকুব মেনন বা যে সমস্ত সন্ত্রাসবাদীরা ভারতে যাদের ফাঁসি দেওয়া হয়েছে, হঠাৎ করে একদিন শুনলেন যে আজমল কাসাবকে নিঃশর্ত মুক্তি দেওয়া হলো, ফাঁসির জায়গায় নিঃশর্ত মুক্তি। আপনারা যেভাবে শক্ত হবেন, বর্তমানে ভারতবর্ষের মানুষ ঠিক সেভাবে শক্ত হয়েছে। এবং আমি তো সেই বুদ্ধিজীবী যারা রয়েছেন সেই বুদ্ধিজীবীদের বলবো, বাংলাদেশের বুদ্ধিজীবী এবং কলকাতার বুদ্ধিজীবী যারা ঘাপটি মেরে বসে আছেন এই মুহূর্তে, তাদের বলবো বর্তমান বাংলাদেশ, সেই বাংলাদেশ এই মুহূর্তে রাজাকারদেরকে ছেড়ে রেখেছে। এবং কে এই আজহারুল, কে এই রাজাকার যাকে নিয়ে ময়ূখ চিন্তিত, যাকে নিয়ে ভারত সরকার এই মুহূর্তে, আমার ব্যক্তিগতভাবে মনে হয় ভারত সরকারের এই মুহূর্তে এই রাজাকারের মুক্ত হওয়া নিয়ে ইমিডিয়েট চিন্তাভাবনা করা উচিত। আমি একবার দেখে নেব আমি কেন এই কথাগুলো বলছি আজকে। ভালো করে দেখুন এই আজহারুল কে, যাকে মুক্ত করে দেওয়া হলো। এটিএম আজহারুল ইসলাম জামায়াতে ইসলামীর নেতা, বাংলাদেশে 1971 সাল থেকে পাকিস্তানি সেনার হয়ে কাজ করেছে, রংপুরে আক্রমণ চালিয়েছে, রংপুরে হিন্দুদেরকে বেছে বেছে মেরেছে, হিন্দুদের বাড়িঘরে আগুন ধরিয়ে দিয়েছে, যারা বাঙালি, বাংলাদেশের যারা বাঙালি তাদেরকে জ্যান্ত পুড়িয়ে মেরেছে। ঝাড়ুয়ার বিলে পারে গণহত্যার যে ছক, সেই ছক এই আজহারুল চালায়, যাকে আজকে মুক্ত করে দেওয়া হলো। রংপুরের টাউন হলে আজহারুলের নির্যাতন কক্ষ ছিল। কোন রংপুর? যার থেকে একেবারে পাশে চিকেন স্নেক, একেবারে পাশে শিলিগুড়ি করিডোর। মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়েছে, ফাঁসির আসামি। ফাঁসি দেওয়ার জায়গায় এই আজহারুলকে মালা পরিয়ে বরণ করা হচ্ছে। আমি তো বলবো এটা মোহাম্মদ ইউনূসের নতুন চাল। মোহাম্মদ ইউনূস দেখেছে যে ভারত সরকার রিয়াক্ট করতে শুরু করেছে। সেভেন সিস্টার নিয়ে মোহাম্মদ ইউনূসের এই বক্তব্য, সেই বক্তব্যকে ভালো চোখে নেয়নি ভারতবর্ষ, এবং সে কারণে মোহাম্মদ ইউনূসের একটা নতুন চাল। জুডিশিয়ারিতে যদি আপনি প্রমাণ পাল্টে দেন, যদি আপনি তথ্য প্রমাণ অন্যভাবে দেন, তাহলে জুডিশিয়ারিও ঠিক সেভাবে রিয়াক্ট করবে। বাংলাদেশে এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে এই মুহূর্তে এই আজহারুল ইসলামকে ছেড়ে দেওয়ার মানে হলো ভারতকে বকলমে একটা বার্তা দেওয়া, যে সেভেন সিস্টার আগে টুকরো করার কথা বলেছিল, যে পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে 71 সালে রাজাকার যে আজহারুল, সেই রাজাকার বাংলাদেশিদেরকে কচুকাটা করেছিল, সেই আজহারুলকে মুক্ত করার মানে হলো, এটা ধরেই নিতে হবে মোহাম্মদ ইউনূস চায় আজহারুল তার যে স্বপ্ন ছিল সেভেন সিস্টারকে টুকরো টুকরো করার, চিকেন স্নেককে কেটে ফেলার, ভারতের চিকেন স্নেককে কেটে ফেলার, সেইটা করার চেষ্টা করছে। যদি আজহারুল এই জিনিসটা করার চেষ্টা করে এবং তার 100% কনফার্মেশন ভারতের সেনাবাহিনী বা ভারতের গোয়েন্দাদের কাছে থাকে, তাহলে অবিলম্বে কেন বাংলাদেশের যে চিকেন স্নেক রয়েছে, অর্থাৎ রংপুরের যে জায়গাটুকু যেখানে এই আজহারুলরা রয়েছে, এই রংপুর এখন বর্তমানে নতুন পিওকে হয়েছে। কেন বলছি পিওকে? পিওকেতে মুজফ্ফরাবাদ থেকে শুরু করে ঝিলাম নদীর পাড়ে যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে, যেখানে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছি, বালাকোটের মতন জায়গায় সার্জিক্যাল স্ট্রাইক করেছি, কেন করতে হয়েছে? কারণ সেখানে সন্ত্রাসীদের যে ঘাঁটি তৈরি হয়েছিল, এই রংপুর এখন সন্ত্রাসীদের ঘাঁটি তৈরি হচ্ছে। এবং রংপুর থেকে আমি একেবারে পাশে যে জেলাগুলো রয়েছে সেটাও দেখাবো, কিন্তু এই মুহূর্তে চিন্তার ভাঁজ গোয়েন্দাদের কপালে। যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে জবাব চাই বাংলাতে আমি দেখাবো, সে ব্রেকিং নিউজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে মুক্ত রংপুরের রাজাকার এটিএম আজহারুল ইসলাম, আপনারা জানেন ফাঁসির আসামি ছিল রাজাকার, কিন্তু চিন্তা যেটা সেটা হলো সেভেন সিস্টার্সে হামলা চালাতেই কি জামাত নেতার মুক্ত, জামাত নেতাকে কি মুক্ত করা হলো সেভেন সিস্টার্সকে নিয়ে খোলা হাতে খেলার জন্য?
রংপুরের রাজাকার এটিএম আজহারুল ইসলাম সেভেন সিস্টার্স নিয়ে হামলা চালানোর জন্য মোহাম্মদ ইউনূসের এটা নতুন ছক। আমি কেন বলছি এই কথাগুলো? রংপুরে এই মুহূর্তে যদি আপনারা ভালো করে দেখেন, রংপুরে এই মুহূর্তে যে ধরনের কার্যকলাপ হচ্ছে, আজ জবাব চায় বাংলাটা যত না বাংলাদেশিদের জন্য তাদের আক্রমণ করার জন্য, তত বেশি ভারতীয়দেরকে বোঝানোর জন্য যে আসলে আমাদের এক নতুন শত্রু তৈরি হয়েছে যার নাম বাংলাদেশ। মোহাম্মদ ইউনূস রয়েছে বলে এই শত্রুটা রয়েছে। মোহাম্মদ ইউনূস সরে গেলে এই শত্রু আর থাকবে না, তারা আবার যেরকম ছিল তারা ঠিক সেভাবেই থাকবে। একজন দৈত্য বা পিশাচ যেভাবে মগজ ধোলাই যন্ত্রে নিয়ে গিয়ে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের বা মায়েদের বোনেদের মগজ ধোলাই করে, ঠিক সেভাবে যেন এই পিশাচ মোহাম্মদ ইউনূস গোটা বাংলাদেশের মগজ ধোলাই করছে। রংপুরে রাজাকারের ফেরত যাওয়ার মানেটা কি? আমি আবারও বলছি, নড়ে চড়ে বসার মতন অবস্থা এই মুহূর্তে। কারণ এই মুহূর্তে আমি পিসিআরকে বলবো ফুল ফ্রেমে ম্যাপটা দেখাতে, এবং সেট 2তেও সেই ম্যাপটা আমি নেব। আগে আমি ফুল ফ্রেমে যে রংপুরের যে ম্যাপটা, সেই ম্যাপটা আপনাদের দেখিয়ে জাস্ট বোঝাই যে কোথায় রংপুর। দেখুন, খুব ভালো করে যদি দেখেন বাংলাদেশের কোন জায়গাটা রংপুর, একদম মানে বিহার মেঘালয়ের মাঝে যেন খপ করে একটা জায়গা সেটা কেটে বসিয়ে দেওয়া হয়েছে। এই রংপুরের একদিকে হচ্ছে শিলিগুড়ি, একদিকে জলপাইগুড়ি, একদিকে কোচবিহার, একদিকে কিষানগঞ্জ, বিহারে পূর্ণিয়া, কাটিহার এবং উত্তর দিনাজপুর। এবার আমি যদি পিসিআরকে বলি সেট 2তে ম্যাপটা যদি দেখানো যায়, যেখানে আমি একদম ধরে ধরে বোঝাবো, ভালো করে দেখুন। ভারত, বাংলাদেশ, বাংলাদেশের এই অংশটা আমি জানি না বাংলাদেশের কাজে লাগে কিনা, কিন্তু আমাদের প্রচুর কাজে লাগবে। কারণ এইখান থেকে একদম ভারতের শেষ সীমানা থেকে যদি আমরা কোনো ট্রেন চালাতে চাই, যদি আমরা কোনো বাস রুট চালাতে চাই, একদম সোজা এই রংপুরটা যদি ভারতের হয়, একদম সোজা বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি হয়ে একদম পশ্চিম ভারত অর্থাৎ গুজরাট অবধি সেই ট্রেন লাইনটা যেতে পারে। এবার রংপুর, এই আজহারুল ইসলাম বা জামাত নেতা রাজাকাররা যদি অ্যাক্টিভেট হয়ে যায় রংপুরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জায়গাটাতে আসছেন, অর্থাৎ জয়পুরের এই জয়গাঁওয়ের এই চিকেন স্নেকের এখানে কাল আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার সময় রংপুরে এই আজহারুলদের মতন এলিমেন্টরা বসে থাকবে। রংপুর চিকেন স্নেক থেকে কয়েক কিলোমিটার দূরে, এবং এই রংপুরটা কতটা সেন্সিটিভ দেখুন। যদি এখানে এই আজহারুল বা রাজাকারদের আনাগোনা স্বাধীন বাংলাদেশে বেড়ে যায়, রাজাকাররা ছিল না, রাজাকারদের বাচ্চারা ছিল না, শেখ হাসিনা রাজাকারদের বাচ্চা এই কথাটা বলাতে শেখ হাসিনার বিরুদ্ধে জেন জি বা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তারা খেপে গেছিল। এখন আদপে রাজাকাররা বাংলাদেশে মুক্ত। এই রংপুরের ঠিক পাশে মেঘালয়, আরেক পাশে দিনাজপুর, পশ্চিমবঙ্গের দিনাজপুর, নদীপথ আছে, কাঁটাতার বিহীন সীমান্ত রয়েছে। এবং এই কেউ যদি রংপুর থেকে আজহারুল, আবারও বলছি, কেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী তার নড়ে চড়ে বসা উচিত, কেন সেন্ট্রালের নড়ে চড়ে বসা উচিত, কেন গোয়েন্দাদের নড়ে চড়ে বসা উচিত? আজকে যদি আজহারুল ইসলাম মনে করে গা ঢাকা দিয়ে এই রংপুর থেকে যদি কোনো ক্রমে দক্ষিণ দিনাজপুর বা উত্তর দিনাজপুরে ঢুকে যেতে পারে, তাহলে সরাসরি সে পূর্ণিয়া, কাটিহার, কিষানগঞ্জ এমনকি শিলিগুড়িতে পৌঁছে যেতে পারবে। এবং রংপুরের এই জায়গাটাতে যদি আজহারুল ইসলাম নতুন করে সংগঠন বৃদ্ধি করে, সন্ত্রাসী জঙ্গি সংগঠন, তাহলে সেটা একেবারে ডিরেক্টলি সিকিউরিটি থ্রেট হবে চিকেন্স করিডোরে। এবং এই চিকেন্স করিডোর বা শিলিগুড়ি করিডোরে আমরা কোনো ধরনের কোনো আক্রমণ করতে দেব না। আজহারুল ইসলামদেরকে ছেড়ে দেওয়ার মানে মোহাম্মদ ইউনূস আসলে, সরি আমি ভুল বলেছি, মোহাম্মদ ইউনূস পুরো নাম নয়, মেরুদণ্ডহীন মোহাম্মদ ইউনূস। এবার ঠিক আছে, মোহাম্মদ ইউনূসও হাসছে। মোহাম্মদ ইউনূস এখন মেরুদণ্ডহীন, ময়ূকের মুখ থেকে না শুনলে ওরও রাত্রে ঘুম হয় না। মেরুদণ্ডহীন মোহাম্মদ ইউনূস এই বার্তাটা বোধহয় দিচ্ছে যে আমি আজহারুল ইসলামদেরকে ছেড়ে দিচ্ছি, নে এবার কি করবি। এটা যেন একটা চ্যালেঞ্জ ভারতকে, এবং এই চ্যালেঞ্জটা ভারতের অ্যাকসেপ্ট করা উচিত। বাংলাদেশকে নিজের অকাতটা বোঝানো এবার বোধহয় ভারতের উচিত। কেন? রাজাকার কারা আপনারা যারা জানেন না তাদেরকে আমরা জানাবো, কিন্তু তার আগে যারা অতিথিরা রয়েছে তাদের সাথে আলাপ করে নেব।
তথাগত রায় যদি তিনি থাকেন, একদম শুরুতে তথাগত রায়ের কাছে যাব। তথাগত রায় প্রাক্তন রাজ্যপাল এই মুহূর্তে রয়েছেন নিঝুম মজুমদার বাংলাদেশের আইনজীবী, প্রখ্যাত আইনজীবী, নীলাঞ্জন দাম প্রাক্তন নৌসেনা আধিকারিক রয়েছেন আমাদের সঙ্গে, মোহাম্মদ ফারুক রহমান চেয়ারম্যান বাংলাদেশ ন্যাশনাল লেবার পার্টি রয়েছেন, এবং অরিত্র দত্তমণিক এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন, পুষ্পিতা দি রয়েছেন, পুষ্পিতা গুহ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রত্যেকের কাছে যাব। আমি শুরুতে তথাগত দা আপনার কাছে যেতে চাই, এবং তারপর আমি দর্শকদেরকে আপনার একটা প্রশ্ন নিয়ে আমি দর্শকদেরকে কে রাজাকার সেই গ্রাফিক্সটা একবার মনে করাতে চাই। তথাগত দা, আমাদের প্রজন্ম খুব তাড়াতাড়ি সব কিছু ভুলে যায়। মানে এটা আমার খারাপ লাগা যে আমরা ওই 1 মিনিটে রিলস দেখি, 2 মিনিটে নুডলস বানাই, 3 মিনিটে একটা ভিডিও দেখে নিই, 1 ঘন্টায় সমস্ত কিছু দেখে নেওয়ার চেষ্টা করি। এই প্রজন্ম বই বা লম্বা লম্বা কন্টেন্ট খুব তাড়াতাড়ি ভুলে যায়। 71 সালে এই রাজাকাররা ঠিক কি করেছিল বাঙালিদের সঙ্গে, যার জন্য হিটলারও নাকি লজ্জা পাবে। যদি আরেকবার মনে করিয়ে দেন, আমাদের মতন যারা কলকাতায় বসে বা পশ্চিমবঙ্গে বসে দেখছি, বা বাংলাদেশের যারা বাচ্চা ছেলেমেয়েরা রয়েছে তারা দেখছে। তথাগতটা। হ্যাঁ, মনে করানো কিছু কঠিন নয়। আর এই যে ভুলে যাওয়ার প্রবণতাটা, এটা শুধু আমাদের প্রজন্মের নয়, অন্য অনেক জনগোষ্ঠীরও এই ক্ষমতাটা আছে। 1971 সালে 2-1টি ঘটনার স্মরণ করাই। তার মধ্যে একটি হচ্ছে জগন্নাথ হলের গণহত্যা। জগন্নাথ হলের গণহত্যা, এটা রতনলাল চক্রবর্তী একটা বইতে লিপিবদ্ধ করেছেন, কিভাবে তারা ছাদের কার্নিশের ওপর হিন্দুদের দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে তাদের ওপর থেকে নিচে ফেলে দিয়েছিল। এবং একজন চাঁদ দেবরায় বলে একজন মালি, বোটানি ডিপার্টমেন্টের মালিক, কি সেভাবে মৃতদেহ চাপা পড়ে বেঁচে গিয়েছিল, তার বয়ানে এই জিনিসটা লিপিবদ্ধ আছে। আচ্ছা, আরও বলছি আমি, চুকনগর হত্যাকাণ্ড হয়েছিল 1971 সালের মে মাসে। একদিনে 10,000 হিন্দুকে খুন করেছিল পাকিস্তান আর্মি। শুধু পাকিস্তান আর্মি নয়, তার সঙ্গে বাঙালি হিন্দু মুসলমান রাজাকররাও ছিল। সেই রাজাকররা তাদের রাস্তা দেখিয়ে দিচ্ছিল, তাদের খুন করেছে। এবং এই খুনটা করেছিল প্রথমে গুলি চালিয়ে, তারপর গুলি ফুরিয়ে যাওয়ার পরে বেয়নেট দিয়ে, এবং তারপরে দৌড়দৌড়িতে, লাফালাফিতে চাপা পড়ে বহু লোক মারা যায়। এর তো হিসেব নেই কোনো। আনুমানিক 10,000 মানুষ খুন হয়েছিলেন, এবং প্রায় সবাই হিন্দু, তার মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু। তারাই চুপনগরে খুন হয়েছিলেন। এদের উদ্দেশ্য ছিল এই শুধু ভারতে পালিয়ে আসা, আর কিছু নয়। কারণ তারা জানতেন যে হিন্দু হিসেবে তারা বদ্ধ, আর কি তাদের বধ করবার যোগ্য। আর একটা বলে ইতি টানবো, গোলাঘাট বলে একটা জায়গায় পার্বতীপুর জংশনের কাছে, সেখানে একটা ট্রেনে করে কিছু মানুষ ভারতে চলে আসছিলেন, যেটা ভারত বর্ডারের খুবই কাছে। সেখানে কিছু মানুষ ভারতে চলে আসছিলেন। সেখানে সেই ট্রেন থামিয়ে তাদের নামানো হয়, এবং তাদের একটি বিহারি মুসলমানের দল তাদের ঘিরে ফেলে, এবং ঘিরে ফেলে তাদের খুন করতে থাকে। খুন করবার সময়ে একজন তাদের সর্দার গোছের লোক বলে যে এই কাফেরদের পেছনে খবরদার বুলেট খরচ করবে না, এদের বন্দুকের বাঁট দিয়ে মাথায় মেরে খুন করো, বা পাথর মেরে খুন করো, বা অন্য কোনোভাবে হত্যা করো, বুলেট খরচ করো না। সেই জন্য ওইভাবে তাদের হত্যা করা হয়েছে। এবং ছোট বাচ্চাদের রেল লাইনের ওপর আছাড় মেরে মাথা ফাটিয়ে হত্যা করা হয়েছে। গোলাঘাট হত্যাকাণ্ড, এটা এমনি উইকিপিডিয়ায় গেলেও, মাস মার্ডার ইন বাংলাদেশ 1971 উইকিপিডিয়ায় গেলে বা গুগলে গেলে এগুলো সমস্ত পাওয়া যাবে। এগুলো কোনোটাই আমি সচক্ষে দেখিনি বা আমার কল্পিত নয়, এগুলো সমস্ত পাওয়া যাবে। এই সব ঘটনা হয়েছিল। এগুলো তো আমি 3-4টে বললাম, আরও বহু আছে। আমি দেখুন, এই মুহূর্তে রাজাকার কারাই রাজাকার, যাদের জন্য আমরা আতঙ্কিত বোধ করছি, যারা রাজাকাররা রাস্তায় থাকে। 1938-এ প্রতিষ্ঠার রেজাকার বাহিনী, রেজাকার থেকে নাম রাজাকার। রেজাকার বা রাজাকার থেকে অপভ্রংশ রাজাকার, বাংলায় আমরা রাজাকার বলি, কিন্তু আসলে রেজাকার। রাজাকারদের নেতা ছিল কাসিম রিজভী, অত্যন্ত কট্টরপন্থী,
ভারত রাজাকারদের প্রধান শত্রু ছিল স্বাধীনতার আগে থেকে, ভারতের স্বাধীনতার আগে থেকে। অপারেশন পোলোয় পরাজিত রাজাকাররা নির্দিষ্টভাবে টার্গেট করে ভারত, হিন্দু এবং পরবর্তীকালে পূর্ব পাকিস্তানের বাঙালিদেরকে। রাজাকারদের পরাজিত করে ভারতীয় সেনা। লড়াইটা আসলে ছিল ভারতীয় সেনা বনাম রাজাকারদের লড়াই। লড়াইটা আসলে ছিল অশুভ বনাম শুভ শক্তির লড়াই। পরাজয়ের পর পাকিস্তানে যান কাসেম রিজভী। 1971 খুলনায় ফের তৈরি রাজাকার বাহিনী। জামাতে ইসলাম তৈরি করে রাজাকার বাহিনী। আমি নির্দিষ্টভাবে বাংলাদেশ থেকে যিনি রয়েছেন এই মুহূর্তে মোহাম্মদ ফারুক রহমান, আপনার কাছে যাব। মোহাম্মদ ফারুক রহমান একটা সময় আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, আমি জানি না উনি প্রাক্তন কিনা, কারণ ওনার ইস্তফাপত্র নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে, শেখ হাসিনা, তিনি অনেককে রাজাকারের বাচ্চা বলেছিলেন বলে আপনাদের গায়ে লেগেছিল। গোটা দেশটা তো এখন রাজাকারের বাচ্চাদের হাতে ছেড়ে দিলেন স্যার। মোহাম্মদ ফারুক রহমান, আপনি যদি শুনতে পান। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি পরিষ্কার দাদা। মহিক রঞ্জন দা, আপনাকে ধন্যবাদ এবং আর বাংলার যারা আছেন এই মুহূর্তে বিজ্ঞ প্যানেলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি দুঃখ প্রকাশ করছি, আসলে আজকে আমাদের দুইটা জনসভার কারণে রাস্তায় প্রচুর ট্রাফিক জ্যাম, যার কারণে আমি গাড়িতে। জনসভা না, নৈরাজ্যের কারণে বলুন। জনসভা নয়, নৈরাজ্যের কারণে গোটা ঢাকা শহরটা কোল্যাপস করে গেছে। রাজাকারদের মাতামাতিতে গোটা বাংলাদেশটাও এবার বোধহয় কোল্যাপস করবে। ভয়টা সেই জায়গাতে পাচ্ছি, ভারতবর্ষের মানুষ হিসেবে, পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে ভয়টা ঠিক সেই জায়গাতে পাচ্ছি। কারণ রংপুরের পাশেই, যদি আমি ম্যাপটা আবার দেখাই, রংপুরের পাশেই আমাদের চিকেন স্নেক এবং এতগুলো রাজ্য রয়েছে। কোন আক্কেলে ছাড়লো বাংলাদেশ এই আজারুল? দাদা, সবসময় হয় কি, আপনারা যে উস্কানিমূলক কথা বলেন, এইটি আমাদের জন্য একটা বড় কষ্টের জায়গা। পশ্চিম বাংলা আপনারা বলেন যে আপনাদের, আমরাও বলে যে পশ্চিম বাংলা আমাদের, কারণ হয় যে আমরা যে ভ্রাতৃত্ববোধ, এইটা আমরা পশ্চিমবঙ্গ আপনাদের নয়, পারি না। এই স্বপ্নটা ছেড়ে দিন। পশ্চিমবঙ্গ ভারতের। 54 বছরে, এই স্বাধীনতা 54 বছরে এখনো কে রাজাকার হোক আর রাজাকার হোক, আর কে আজারুল ইসলাম রাজাকার কি রাজাকার নয়, এখনো আজারুল ইসলাম কে? শান্তির দূত। আপনি পিরিজপুরের সমর রেজাউল হক, আজহারুল ইসলামটা কে? মুক্তিযোদ্ধা, শান্তির দূত। এই মুক্তিযোদ্ধারা তো আসলে ফ্যাসিস্ট শেখ হাসিনার কথাই চলে আসে। 13 বছরে মুক্তিযোদ্ধারা ফ্যাসিস্ট? আর আপনি কি বললেন মুক্তিযোদ্ধারা ফ্যাসিস্ট বলছেন? কি আমি হয়তো ভুল শুনলাম, মুক্তিযোদ্ধাদের ফ্যাসিস্ট বলছেন? হে ভগবান, এখানে আমি মনে করি দাদা আপনার মগজ ধোলাইটা কোন মেশিন দিয়ে হয়েছে? দিল্লির একটা বড় চাপ আছে, কারণ হচ্ছে বাংলাদেশে মুক্তিযোদ্ধা যারা করেছে এখন পর্যন্ত ওইভাবে সূক্ষ্ম একটা সংখ্যা এখন পর্যন্ত করতে পারে না। কি বলছেন দাদা? আপনি সুস্থ আছেন তো? প্রথমে আপনি বললেন মুক্তিযোদ্ধাদের ফ্যাসিস্ট। আমাদের এইখানে বড়, আপনি আবার গাজওয়াতুল হিন্দে বিশ্বাসী নয় তো? গাজওয়াতুল হিন্দ কি আপনি বিশ্বাস করেন? পর্যন্ত রাজাকারের তকমা দিয়ে আমাদের এই বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ কালিমা মেখে গেছে। এই না না, তার মানে রাজাকার ছিল না কেউ? একটা যদি একটা নিরপেক্ষ দারুণ ক্যারেক্টারকে আজকে পেয়েছি। রাজাকার তার মানে কেউ নয় করতে পারতাম, তাহলে আজকে আপনারা ও দাদা আপনি আমাদের গ্রহ থেকে কথা বলছেন তো? আজকে বাংলাদেশে আমাদের গ্রহ থেকে পিছিয়ে, ইনি কি আমাদের গ্রহে পৃথিবীর মানুষ? মানে ইনি অন্য প্যারালাল ইউনিভার্সে আছেন? আর কোন ইতিহাস নাই। আজকে বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষার জন্য বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করবার জন্য আপনি রাজাকারদেরকে ছেড়ে দেবেন, সন্ত্রাসবাদীদেরকে রাস্তায় ছেড়ে দেবেন? আমি জানি না কি বলছেন আপনি। আজকে আমাদের বাংলাদেশের সংবিধান মেনে যারা বাংলাদেশকে, আমাকে একটা কথা বলুন, আমি ফারুক রহমান সাহেব, চেষ্টা করছে, যুদ্ধের জারদ সন্তান কারা? ফারুক রহমান সাহেব, যুদ্ধের জারদ সন্তান কারা? চিলড্রেন অফ ওয়ার কারা? চিলড্রেন অফ ওয়ার কারা? চিলড্রেন অফ ওয়ার কারা? আমি আস্তে আস্তে বলছি। যুদ্ধের জারদ সন্তান কারা? যুদ্ধের জারদ সন্তানদের দেখেছেন কিরকম দেখতে হয়? যুদ্ধের জারদ সন্তান কারা দেখেছেন? চিলড্রেন অফ ওয়ার কারা? যাদেরকে পাকিস্তানি সেনাবাহিনী যাদের মাদেরকে গর্ভবতী করেছিল, দেখেননি তো?
অনেকেই হয়তো জানেন না। আমরা সর্বোচ্চ এই যে আপনি যে পাকিস্তানের কথা আরে আলবাত যুদ্ধের জারদ সন্তান আছে, পাকিস্তানের জন্য আমরা নিন্দা জানাই। আমাদের তখন আপনি আই লাভ ইউ পাকিস্তানটা বলে দিন, এটাই বাকি রয়েছে। আপনি বাংলাদেশি হয়ে যেভাবে পাকিস্তানের পা চাচ্ছেন, আপনি আই লাভ ইউ বাংলাদেশটা বলে দিন না, লজ্জা পাবেন না। আচ্ছা আমি আর আপনি শুনতে পারবো, লুকি টুকি টুকি করে বলে দিন, আই লাভ ইউ পাকিস্তানটা বলে দিন। আজকে এখনো কেন এই রাজাকারের পক্ষ দিয়ে আমাদেরকে, রাজাকারকে এরকম নির্লজ্জ ডিফেন্স বোধহয়, রাজাকারদের নির্লজ্জ ডিফেন্স বোধহয় এরকম পাকিস্তানিরাও করে না যেরকম ভাবে বাংলাদেশিরা করছে। আমি ফারুক সাহেবের আমি অডিও একটু ডাউন করছি। আমি একবার দেখাতে চাই এই প্রজন্মের ছেলে মেয়েকে, অনেকেই জানে না, চিলড্রেন অফ ওয়ার, যুদ্ধের সন্তান। যুদ্ধের আবার সন্তান হয় নাকি? যুদ্ধ তো বন্দুক গুলি এইসব দিয়ে হয়। যুদ্ধে গর্ভবতী করে কি সন্তান লাভ করে কি যুদ্ধ জেতা বা হারা যায় নাকি? হ্যাঁ, এই নোংরা কাজটা, এই পাশবিক কাজটাও পাকিস্তানিরা করেছিল। যে বাংলাদেশিদের একাংশ যারা এখন পাকিস্তান করছে না, তারা হয়তো ভুলে গেছে চিলড্রেন অফ ওয়ার কাকে বলে, যুদ্ধের জারদ সন্তান কারা। একবার আমি ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো, যুদ্ধের জারদ সন্তান কারা। চিলড্রেন অফ ওয়ার বা ৭১ যুদ্ধের জারদ সন্তান এদেরকে বলা হয়। অনেকেই প্রকাশ্যে এসেছেন, অনেকে এখনো এটা প্রকাশ করতে চান না। যুদ্ধে ধর্ষিতাদের গর্ভে জন্মেছে এমন সন্তান, বাঙালি মেয়েদেরকে ধর্ষণ করে পাকিস্তানি সৈন্য ও রাজাকারদের দ্বারা ধর্ষিত যে মায়েরা, যাদের অনেকে আত্মহত্যা করেছিলেন, এবং ভারতে যাদের বেশিরভাগ, আমি গর্বের সাথে বলছি, আমি আজকে নাম প্রকাশ করছি না, ভারতের একাধিক গাইনোকোলজিস্ট যারা আজ জবাব চায় বাংলা দেখছেন, তারা ৭১ যুদ্ধের সময় ডেলিভার করিয়েছেন পর্যন্ত ভারতবর্ষে, বনগাঁতে। এমনকি অনেকেই হয়তো জানেন ৭১ যুদ্ধের সময় ওআরএস, আজকে আমরা যেটা খাই সেই ওআরএসটাও আবিষ্কার হয়েছে, কারণ মহামারীতে, আন্ত্রিকে হাজার হাজার বাংলাদেশি মায়েরা মারা যাচ্ছিল। ধর্ষণের ফলে বাঙালি মহিলারা জন্ম দেয় শিশুর, এবং সেই শিশু চিলড্রেন অফ ওয়ার নামে পরিচিত হয়। বহু মহিলা প্রসব বা গর্ভপাত করাতে ভারতে চলে আসেন। পুষ্পিতা দি এই মুহূর্তে রয়েছেন। পুষ্পিতা দি, বাংলাদেশ গোটাটা এই মুহূর্তে, আমি জানি না যেদিকে বাংলাদেশ বা বাংলাদেশিরা যাচ্ছে, আমার ভয় করছে এখন। আমি পুরো স্বার্থপরের মতন বলছি, বাংলাদেশিদেরকে ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে বেশিরভাগটা, কিন্তু এরকম করলে তো এবার লোহার প্রাচীর তৈরি করতে হবে বাংলাদেশ এবং ভারতের মাঝে। এই আজহারুল না কে, এই রাজাকাররা, তারা এখন রংপুরে বসে থাকবে। কালকে আমাদের ভারতের প্রধানমন্ত্রী চিকেন স্নেকে যাচ্ছেন, তার মাইল খানেকের মধ্যে রাজাকাররা বসে থাকবে, এটা হতে পারে? পুষ্পিতা দি। জয় বাংলা, ময়ূক দাদা। আর ঘটনা আসলে ভয়ের তো অবশ্যই, কিন্তু তার চেয়ে বড় বিষয়টা হচ্ছে আসলে আমরা খুব হার্ট ব্রোকেন, মানে বাংলার মাটিতে, বাংলাদেশের মাটিতে এখনো আমাদের রাজাকারদের কথা শুনতে হয়, রাজাকারদের নিয়ে সমাবেশ দেখতে হয়, এবং রাজাকারদের যে প্রশ্রয় দিচ্ছেন আমাদের বর্তমান যারা এই মানে দখলদারি, আমি যেটা বলবো, তারা অন্যায়ভাবে যারা ক্ষমতা দখল করে আছেন, তারা এই যে তাদের পৃষ্ঠপোষকতায় তারা যে এই যে রাজাকারদেরকে জেল থেকে মুক্ত করছেন, সেই সাথে শুধু রাজাকার না, রাজাকারের সাথে এই যে হিজবুত তাহরিরি, তাদের এই সংগঠনগুলো হিজবুত তাহরিরি এবং জামাতে ইসলামী এবং ছাত্র শিবিরের মতো যে সংগঠনগুলো, যেটা শুধু বাংলাদেশের জন্য নয়, ভারতের জন্য এবং পুরো বিশ্বের জন্য। আপনারা জানেন যে হিজবুত তাহরিরি লন্ডনে, ইউকেতে ব্যান্ড এবং ইউএসএ তেও ব্যান্ড, কিন্তু বাংলাদেশে এই হিজবুত তাহরিরিকে ডক্টর ইউনূস, তারপর এই যে আসিফ নজরুল, তাদের পৃষ্ঠপোষকতায় হিজবুত তাহরিরির সদস্যদেরকে এই সরকারের উপদেষ্টা বানানো হয়েছে, এবং তাদের পৃষ্ঠপোষকতায়। আমি শুধু একটাই অনুরোধ করবো আপনাকে, আমি জানি ডক্টর ইউনূস, আমি অন্তত ভাবতাম ডক্টর ইউনূস খুব শিক্ষিত মানুষ। প্লিজ ডক্টর ইউনূস এই অ্যাডজেক্টিভটা দেবেন না, বলুন মেরুদণ্ডহীন ইউনূস। প্লিজ এই ডক্টরদেরকে, প্রফেসরদেরকে ইনসাল্ট করা হয়, একটা দেশকে রসাতলে পাঠাচ্ছে, আপনাকে ডক্টর বলতে হবে?
একটা বিষয় হচ্ছে কি যে একটা ক্ষমতার লোভে মনে হচ্ছে যে মাকে একটা ধর্ষকের হাতে তুলে দিচ্ছেন, তার স্ত্রীকে ধর্ষকের হাতে তুলে দিচ্ছেন এবং পুরো মাতৃভূমিকে ধর্ষকের হাতে তুলে দিচ্ছেন, একটা জঙ্গির হাতে তুলে দিচ্ছেন ক্ষমতার লোভে। তো আমরা আসলে এটা মানে আমি সবসময় বলি একটা জিনিস যে যদি শিক্ষাটা এমন জায়গাতে হোক, শিক্ষাটা মানুষকে মানুষ হতে শেখায়, কিন্তু যারা অমানুষ হয়ে যায় তারা তাদের মার ধর্ষণকেও তাদের গায়ে লাগে না, তাদের সন্তানের ধর্ষকদেরও তারা এগুলো শুনে পুষ্পিতা দি, একদম পুষ্পিতা দি, এগুলো শুনে আমার ভাল লাগছে হয়তো শুনতে, কিন্তু আলটিমেটলি সলিউশন কিছু হচ্ছে না। কেন? তার কারণটা আমি অরিত্রর কাছে গিয়ে জানার চেষ্টা করব। অরিত্র, বাংলাদেশের প্রবলেম, বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে, সত্যিই তো বাংলাদেশ নিজের কবর নিজে খুঁড়ুক, বাংলাদেশ ভালো হোক খারাপ হোক, বাংলাদেশের মতন থাকুক। কিন্তু এবার ভয় হচ্ছে অরিত্র, তুমি দেখো প্যাটার্নটা, জসিমউদ্দিন রহমানি তাকে ছেড়ে দেওয়া হলো, এবিটি অর্থাৎ আনসারুল্লাহ বাংলা যারা মুর্শিদাবাদে গেঁথে বসেছে, তার ঠিক পরে বাবরকে ছেড়ে দেওয়া হলো, যে বাবর চট্টগ্রাম এবং চট্টগ্রামের যে অস্ত্র কেলেঙ্কারি, সেভেন সিস্টার্সকে অশান্ত করার পেছনে বাবরের ভূমিকা ছিল। তারপর এখন নির্দিষ্টভাবে যেন বার্তা দিতে, মোহাম্মদ ইউনূস যেন বার্তা দিতে এই এটিএম আজহারুলকে ছেড়ে দিল যে নে, রংপুরের সবচেয়ে বড় টেররিস্টকে আমরা রংপুরে পাঠিয়ে দিলাম, এবার রংপুর থেকে শুরু হবে হচ্ছে সেভেন সিস্টার্সকে আক্রমণ। অরিত্র, দেখুন, প্রথম কথাই হচ্ছে যে জুলাই অভ্যুত্থান বা অগাস্ট অভ্যুত্থান যাই বলুন আপনারা, সেই সময় থেকেই এই প্যাটার্নটা লক্ষ্য করা যাচ্ছে যে শেখ হাসিনাকে চাপে ফেলে তাকে যখন বেরিয়ে আসতে হলো বাংলাদেশ থেকে একেবারে মৃত্যু মুখ থেকে, তারপর থেকেই দেখা গেল বাংলাদেশে একটা কমন প্যাটার্ন শুরু হলো। যত ধরনের যারা সন্ত্রাসবাদী কাজের সাথে জড়িত, রাষ্ট্রবিরোধী কাজের সাথে জড়িত, তাদেরকে একের পর এক জেল থেকে ছাড়ার একটা উৎসব শুরু হলো। দ্বিতীয় কথাটা হচ্ছে যে সংবিধান নিয়ে কথা হচ্ছে, বাংলাদেশে তো এই মুহূর্তে কোনো সাংবিধানিক পরিস্থিতি নেই। বাংলাদেশে যদি সংবিধান ফলো করা হয় তাহলে এক্সিস্টিং সংবিধান অনুসারে বাংলাদেশে একটা এক্সিস্টিং পার্লামেন্টারি সিস্টেম ডিজলভ হয়ে যাওয়ার পর 90 দিনের মাথায় নির্বাচন হওয়ার কথা। 90 দিন তো ছেড়ে দিন, মাসের পর মাস পার হয়ে যাচ্ছে এবং মোহাম্মদ ইউনূস সরকারে আসার পরে তিনি 6টা রিফরমেশনের জন্য কমিশন তৈরি করেছিলেন। তার মধ্যে কনস্টিটিউশন ছিল, জুডিশিয়ারি ছিল, অ্যান্টি করাপশন ছিল, পুলিশ রিফর্ম ছিল, কিন্তু সেই কোনো রিফরমেশনেরই কোনো আর আঁচ পাওয়া যাচ্ছে না। এবং প্রথম তিনি চেয়ারে এসে বলেছিলেন যে আমি নির্বাচনটা করানোটা আমার অগ্রাধিকার। তারপরে তিনি বলতে আরম্ভ করলেন যে আমি রিফরমেশন করাবো, তারপরে নির্বাচন করাবো। আসলে বোঝাই যাচ্ছে যে যেহেতু মোহাম্মদ ইউনূসের ক্ষমতার প্রতি একটা লোভ রয়েছে, তিনি কোনোভাবেই চেয়ারটা ছাড়তে পারছেন না। তার যেহেতু এক্সিস্টিং কোনো পলিটিক্যাল এক্সপিরিয়েন্স নেই, তিনি জানেন যে সাধারণ নির্বাচন হলে তখন বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে নির্বাচন হবে এবং কেউ ক্ষমতায় আসবে, ফলে তিনি তো তখন তাকে চেয়ার ছেড়ে চলে যেতে হবে। তাই ম্যাক্সিমাম যতদিন সম্ভব তিনি চেয়ারে আঁকড়ে ধরে বসে থাকতে চাইছেন। এবার আপনার আজকের মূল আলোচনায় আসি, সেটা হচ্ছে প্রথম কথা, দেখুন, সন্ত্রাসবাদীদের কাজ সন্ত্রাস তৈরি করা। তার মানে এই নয় যে ভারতবর্ষ ভয়ে থরথর করে কাঁপছে, একেবারেই এটা হচ্ছে না। এখানে একটা রিসেন্ট ডেভেলপমেন্ট যেটা বাংলাদেশের পক্ষ থেকে হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের উত্তরে লালমনিরহাটে একটা এয়ার বেস তৈরি করার জন্যে চীনের সাথে হাত মিলিয়েছে বলে শোনা যাচ্ছে বাংলাদেশ। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটা এয়ার বেস, সেটা চীন পুনরায় ডিকমিশন করেছে এবং চীনের এখন যেটা গ্রে জোন স্ট্র্যাটেজি, এই চিকেন স্নেক করিডোরের উপর থেকে এবং নিচের থেকে, মানে উত্তর এবং দক্ষিণ দুটো দিক থেকেই একটা স্যান্ডউইচ ফরম্যাটে, এদিক থেকে বাংলাদেশ দিয়ে চাপ সৃষ্টি করা, উপর থেকে তো ওরা চীন ওপর থেকে এখানে এরকম ড্যাগার অংশটা রয়েছে, ফলে তারা চেষ্টা করছে চিকেন স্নেকটাকে প্রেশারাইজ করার। কিন্তু তার মানে ভারত বসে আছে এরকমটা ভাবার কোনো কারণ নেই। যেই মুহূর্তে লালমনিরহাট এয়ারবেস চীন কমিশন করেছে, আমরাও কিন্তু ত্রিপুরাতে কৈলাসহর এয়ারপোর্টটাকে, এয়ারবেসটাকে আবার রিভাইভ করা শুরু করেছি। এটা দ্বিমুখী কাজে আমাদেরকে হেল্প করবে। এক, যেহেতু আগরতলা ছাড়া ওই দিকটায় খুব মেজর কমিউনিকেশন এয়ারপোর্ট নেই, সেই জন্য নতুন এয়ারপোর্টটা যদি আবার রিকমিশন করা হয় তাহলে সিভিলিয়ানদের, সাধারণ মানুষদের যেতে আসতে সুবিধা হবে এবং সেনাবাহিনীর সুবিধা হবে। তৃতীয়ত হচ্ছে আমাদের যে চিকেন স্নেক বরাবর যে উপরের বর্ডার লাইনটা, সেখানে বেশ কিছু বছর ধরে একটা নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করছে চীন, এবং সেখানে বাংলাদেশ সহ অন্যান্য পাকিস্তান এদের সহযোগিতা আছে। তার কাউন্টার হিসেবে ভারতবর্ষ স্পষ্ট ছাবুয়া, তেজপুর, জোরহাট, হাসিমারা, বাগডোগরা, মাউন্টেন শ্যাডো পরপর একাধিক এয়ারবেস আমরা দক্ষিণ থেকে নিচের দিক থেকে তৈরি করে ফেলেছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ অপারেশন যেরকম তিস্তা প্রহার, ত্রিশারি প্রহার, ডেভিল স্ট্রাইক, এগুলো আমরা বিগত কয়েক মাসে করে আমাদের যে আর্মি
আমাদের সেনাবাহিনী তাদের কোঅর্ডিনেশন চেক করে নিয়েছি, ফলে আমাদের এই মুহূর্তে আমরা ভয় পাচ্ছি না, কিন্তু আমরা না ভয়ের কোনো জায়গাই নেই। আমি শুধু বলছি যে এই অকাতটা ওদেরকে তো দেখিয়ে দিতে হবে। এই আস্পর্ধাটাও কি করে পায় যে মোহাম্মদ ইউনূস যেন একটা বার্তা দিয়ে বললো, যা রংপুরটায় আমাদের সবচেয়ে বড় যে পাওয়ার প্লেয়ার আছে তাকে পাঠিয়ে দিলাম। এটা কনক্লুডিং রিমার্ক আমি এটাই বলবো যে সম্প্রতি হেমন্ত বিশ্ব শর্মা কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলেছে যে আমাদের যদি একটা চিকেন স্নেক থাকে, বাংলাদেশের দুখানা চিকেন স্নেক রয়েছে, ফলে আমাদের এখানে একটা তীর এলে আমরা কিন্তু দুটো তীর পাঠাবো। সেইটা মাথায় রেখে আপনারা আপনাদের ডিপ্লোমেসিটা সেটা মাথায় রেখে কাজগুলো করতে হবে। নিজুম মজুমদার রয়েছেন, নিজুম মজুমদার, এগুলো মাথায় রাখতে হবে। আমি ভারতের মানে জাস্ট এমনি মজা করে বলছি, সিরিয়াসলি নেবেন না। 4 সেকেন্ড লাগে একটা মোটামুটি 10 কিলোমিটার যেতে ব্রাহ্মোস মিসাইল, আমি ভুল হতে পারি, মোটামুটি বাংলাদেশে বা কাছাকাছির দেশগুলোর যে রেঞ্জ আমাদের দেশ থেকে, সেগুলো 200 কিলোমিটারের রেঞ্জে আছে, সেটা যেতে মোটামুটি 3.5 মিনিট লাগে। কেন মোহাম্মদ ইউনূস এই তিরিং বিরিং করছে এই সব আনসারুল্লাহ বাংলা বা রাজাকারদের ছেড়ে? মানে রংপুর অত্যন্ত সেন্সিটিভ এবং এই দাবিটা উঠতে পারে। এবার দোষ দেবেন না আমাদের নিজুমদা যে কেন ভারতবর্ষের চ্যানেল বা ভারতবর্ষের মানুষ বলছে রংপুরটাকে নিয়ে নাও। কি করছে এটা বাংলাদেশে? আপনাকে অনেক ধন্যবাদ ময়ূকদা। প্রথমে আপনাকে একটা ভুল, আমি ভুল বলবো না, যেখানে আপনি একটু বলেছেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের একদম বৈধ সাংবিধানিকভাবে এখনো প্রধানমন্ত্রী, এটি আপনাকে একটু বলে দেই। আর অবৈধ হচ্ছে এই ইউনূস, যাকে আপনি কখনো প্রফেসর বলছেন, কখনো নানানভাবে, কিন্তু সে হচ্ছে অবৈধ এবং সুদখোর একটি লোক। এটা আপনাকে একটু জেনে রাখা প্রয়োজন। নাম্বার 2 যেটা হচ্ছে যে আজকে আপনি আমাকে যখন জিজ্ঞেস করছেন যে চিকেন নেকের কথা বা রংপুর বা 3 মিনিট লাগার কথা, 4 মিনিট লাগার কথা, আমি বুঝতে পারি যে ময়ূক রঞ্জন ঘোষ হয়তো বা তার এই সারা জীবনেও কল্পনা করেনি তাকে এই আলাপগুলোর মধ্য দিয়ে যেতে হবে, বা আমি মনে করি এটা ময়ূকের জন্য একটা দুঃস্বপ্নের মতো যে এই আলাপগুলো ময়ূককে কখনো করতে হবে। ইনফ্যাক্ট আমাদের সাথে ভারতের যে সম্পর্ক, যে দীর্ঘ সময়ের সম্পর্ক, মুক্তিযুদ্ধ, আমাদের আত্মিক ভাষা, সংস্কৃতি, সবকিছু, আজকে ভারতের নাগরিকদেরকেই বা কেন চিন্তা করতে হবে চিকেন নেক নিয়ে? আজকে ভারতের নাগরিককেই কেন এসব নিয়ে ভাবতে হবে? সেগুলো আমি বুঝি, আমি এই কষ্ট, এই যন্ত্রণা, এই বিষাদের জায়গাটা বুঝি, এবং এও বুঝি এগুলো সব রাগ থেকে। বলুন, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন। নিজুমদার একটু বোধহয় অডিওর সমস্যা হচ্ছে। রাগ থেকে শুধু নয় নিজুমদা, আপনি যখন আবার আসবেন আমি তখন বলবো। নীলাঞ্জন দাম রয়েছেন, বিষয়টা রাগের নয় নীলাঞ্জনদা, বিষয়টা হলো যে তোমার সামনে কেউ তিরিং বিরিং করছে, তারপরে তিরিং বিরিং করতে করতে হঠাৎ করে ওই ফুটো মাস্তান সে তোমার বাড়িতে একটা ঢিল মেরে বলছে যে এবার মারবো। কিন্তু যাদেরকে বলছে তাদের বাড়িতে নিরাপত্তা তো রয়েছে, তারা সেই এলাকার সবচেয়ে বড় অভিভাবক সম একটি বাড়ি। হঠাৎ করে সেই বাড়িতে কেউ যদি হঠাৎ করে ফুটোমাস্তান ঢিল মারে, আমাদের পাটকেল না, একটা থানকা তো মারতেই হবে অ্যাটলিস্ট। কি চলছে এটা রংপুরে? মানে আমি সিরিয়াসলি বলছি, রংপুর নিয়ে কিন্তু বড় সড়ো কিছু প্ল্যান হয়তো মোহাম্মদ ইউনূস করছে। নিরঞ্জনবাবু দেখুন, মোহাম্মদ ইউনূস রংপুর নিয়ে বড় সড়ো প্ল্যান করছে, ও প্ল্যান করতে পারে, ওর যতটুকু ওর অকাত সেই অনুযায়ী প্ল্যান করছে। বাট টু বি অনেস্ট, মানে অ্যাজ এ এক্স ডিফেন্স পার্সন আমরা কিন্তু ওটা নিয়ে খুব একটা কনসার্ন নই। মোহাম্মদ ইউনূস কেন করছে এগুলো? বিকজ ও দেখো, মানে গত ওর 2 মাস থেকে ওর কিছু অ্যাক্টিভিটিগুলো দেখো, প্রতিটা সপ্তাহে প্রতি 10 দিনে একটা নতুন কিছু একটা করে ওকে নিজেকে ভাসিয়ে রাখছে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের জনগণের মধ্যে। কখনো চায়নাতে যাচ্ছে, কখনো আইএসআই এর লোক আসছে, কখনো ইউএস থেকে ইউএস আর্মি আসছে, কখনো চিকেন নেক নিয়ে কিছু ডায়লগ দিচ্ছে, কখনো আবার এই এটিএম ওকে ছেড়ে দিচ্ছে, মাঝে আবার এসেকে কি বলে আমাদের আওয়ামী লীগকে ব্যান করলো। সো এইগুলো কিছু না কিছু করে ও কিন্তু নিজেকে ভাসিয়ে রাখতে চাইছে। এই একটু আগে যিনি বলছিলেন যে
অবৈধ মানে মোহাম্মদ ইউনূস অবৈধভাবে বসে আছেন। আমি জানি রিপাবলিক বাংলার ভিউয়ারশিপ বাংলাদেশে প্রচুর আছে। আমার তাদের কাছে একটা প্রশ্ন যে বাংলাদেশে অবৈধভাবে বাংলাদেশের শাসন ক্ষমতায় বসা তো প্রথমবার নয়, জেনারেল এরশাদও বসেছিলেন, কিন্তু 1990 সালে কিন্তু একটা অনেক বড় একটা আন্দোলনের মাধ্যমে কিন্তু তাকে সরিয়ে দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। বিএনপি এসেছিল, তারপরে আবার নির্বাচন হয়েছে, তারপরে আওয়ামী লীগ এসেছিল। আমি শুধু ওই দিনটার অপেক্ষায় আছি যে যেদিন বিএনপি এবং এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে, আওয়ামী লীগ হয়তো নিজেদের ব্যানারে আসতে পারবে না, বাট আই এম শিওর হয়তো নেক্সট 15 দিন বা 1 মাসের মধ্যে বিএনপি এবং আওয়ামী লীগ মিলে কিন্তু একটা গণ অভ্যুত্থান হবে এবং বাংলাদেশে কিন্তু আরেকটা গণ অভ্যুত্থানের কিন্তু শুরু হয়েছে। কারণ এই যে রিসেন্টলি যেটা ওই সরকারি কর্মচারী 15 লক্ষ সরকারি কর্মচারীরা কিন্তু অলরেডি রাস্তায় নেমেছে, গৃহযুদ্ধের মতন পরিস্থিতি একদম। আমি যেহেতু নিজুম মজুমদারকে আমি প্রতিদিন পাই না, আমি নিজুম মজুমদার, আপনার নেটওয়ার্ক এখন স্টেবল আছে, বলুন নিজুমদা, বিষয়টা ভারতের মান অভিমানের নয়, বিষয়টা হলো একটা ফুটো মাস্তান, সে তিরিং বিরিং করে ভারতকে বলছে দেখে নেব বুঝে নেব। আমাদের 7 সিস্টার নিয়ে আমরা ভাবিত নই। 7 সিস্টারের দিকে একটা চোখ তুলে তাকাতে এলে আমরা বাংলাদেশের 2টো চিকেন স্নেক মুরগির গলা কেটে দেবো। বিষয়টা হলো এই ঔদ্ধত্যটা দেখানো মোহাম্মদ ইউনূসের। আমরা তো শত্রু হতে চাই না আপনাদের নিজুমদা, কেন এরকম ভাবে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে? ডেফিনেটলি এটা আমরা সবাই বুঝতে পারি। বাংলাদেশের যে মানুষগুলো রিজনেবল, যে মানুষগুলো অ্যাটলিস্ট প্রগতিশীল চিন্তাও আমি বলবো না, মানে নর্মাল চিন্তার যারা আছে সাধারণ জনতা, তারা আপনার এই কথাটা বোঝে এবং আমরা সবাই বুঝি যে আপনি ঠিক কোন জায়গা থেকে বলছেন এই কথাগুলো বা কোন বেদনার জায়গা থেকে। কিন্তু যেই জায়গাটা আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে যে আমি কিন্তু আপনার এই প্রোগ্রামে এসে অসংখ্যবার এই কথাটা বলেছি বা বিভিন্ন প্রোগ্রামে বলছি যে 5ই অগস্টের পর থেকে বাংলাদেশে যা হচ্ছে এটা মার্কিন ডিপ স্টেটের কাজ হচ্ছে। ও তো আসলে একটা কেয়ারটেকার, ও তো হচ্ছে একটা দাস, ও একটা দাস হয়ে এখানে এসেছে। ও একটা ইন্ডিয়ার সাথে একটা প্রক্সি ওয়ারে আছে। মাথায় রাখতে হবে যে বাংলাদেশের ভূমি ব্যবহার করে সে পাকিস্তানের হয়ে আমেরিকার অর্থায়নে সে একটা দাস প্রথা, সে একটা কেয়ারটেকার হয়ে এই ঝামেলাটা করছে। আপনাকে এই জিনিসটা বুঝতে হবে। আপনি দেখেন যে মিয়ানমারে সে ঢুকতে চায় চায়নাকে চোখ রাঙানি দেওয়ার জন্য। মূল টার্গেট হচ্ছে ভারত। সে আইএসআই জঙ্গিদেরকে ঢুকিয়েছে, ক্যান্টনমেন্টের ভেতরে সে ঢুকিয়েছে। সে নানান ভাবে আপনার আইএসআই এর লোকদেরকে আমন্ত্রণ জানাচ্ছে, তাদের সাথে বৈঠক করছে। এই যে আজকে আপনি যখন কথা বলছেন আমার সাথে, ওই সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দোহাতে, তখন আমেরিকার যে অ্যাম্বাসেডর আপনার তার নামটা ভুলে গেছি, তার সাথে এখনই তো মিটিং হচ্ছে। আমি আজকে একটা খবর পেলাম, সেটা হচ্ছে জামাতের আমির শফিকুল ইসলাম, সেও যাচ্ছে দোহাতে। তাহলে এই যুদ্ধটা আসলে একটা প্রক্সি ওয়ার এবং প্রক্সি ওয়ারটা শুরু হয়ে গেছে বোধহয়। নিজুম মজুমদার, আমার যেহেতু সময় শেষ, আমি চেষ্টা করব কালকেও আপনি যাতে অনুরোধ করব আপনাদের মতন মানুষ বেশি করে আমাদের জবাব চাই বাংলাতে আসুন। কিন্তু প্রক্সি ওয়ার বোধহয় শুরু হয়ে গেছে, কারণ যে দিনাজপুর, আমাদের পশ্চিমবঙ্গের যে দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, যেখানে আসলে টেনশনের কারণ হচ্ছে ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুরে গ্রেপ্তার 3 রোহিঙ্গা। সার্চ অপারেশন চলাকালীন হিলি বাজার এলাকা থেকে গ্রেপ্তার। মাথায় রাখুন, হিলি এমন একটি জায়গা যেটা রেল লাইনের একদিকটা বাংলাদেশ, একদিকটা ভারত। এরকম জায়গায় হিলি বাজারে ঘোরাঘুরি করছিল 3 তরুণী, সেখান থেকে গ্রেপ্তার করা হয় 3 রোহিঙ্গাকে। যদি এই রোহিঙ্গার জায়গায় রাজাকাররা হিলিতে আজ গ্রেপ্তার হতো, যদি কাল এই আজহারুল ভারতে আসার চেষ্টা করে, যদি পরশু জাসিমউদ্দিন রহমানি দিনাজপুরে ঢোকার চেষ্টা করে, তখন কি হবে? বিষয়টা হলো ভারতের নিরাপত্তা নিয়ে, এবং ভারতকে এই মুহূর্তে নড়েচড়ে বসতে হবে, কারণ মোহাম্মদ ইউনূস কিন্তু প্রক্সি ওয়ার শুরু করে দিয়েছে। আজ হয়তো ময়ূক একা চিৎকার করছে, বিশ্বাস করুন আপনারাও হয়তো কাল বুঝতে পারবেন মোহাম্মদ ইউনূস ভালো মানুষ নয়, একটা পিশাচ যে আসলে ভারতকে বরবাদ করার চেষ্টা করছে, যেটা কোনোদিন সে পারবে না। উল্টে বাংলাদেশকে আগুনের দিকে ফেলে দিচ্ছে মোহাম্মদ ইউনূস। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH